হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ এ পর্বে বিজ্ঞান নিয়ে আলোচনা করব। পৃথিবীর অন্যতম বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি খুব যুগান্তকারী একটা আবিষ্কার। তার সাথে কোয়ান্টাম ফিজিক্স কীভাবে কাজ করে এর বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব। বিজ্ঞান প্রত্যেকটি মানুষের জীবনেই অতিশয় গুরুত্বপূর্ণ এবং আলোচনাটা খুব সূক্ষ্মভাবে শুনবেন। আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আসুন আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। হ্যালো ভিউয়ার্স, পদার্থ বিজ্ঞানের জগতে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি একটি যুগান্তকারী আবিষ্কার। আপনি যদি পদার্থ বিজ্ঞান নাও বোঝেন, কোনো সমস্যা নেই। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনি পদার্থবিজ্ঞানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টি বুঝতে সক্ষম হবেন। প্রথমেই আলোচনা করি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে। কোয়ান্টাম মেকানিক্স বলে সমগ্র মহাবিশ্বে সম্পূর্ণ এমটি স্পেস বা ফাঁকা স্থান বলতে কিছুই নেই। সবচেয়ে পারফেক্ট ভ্যাকুয়াম বা সম্পূর্ণ শূন্য স্থানেও পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল অর্থাৎ কণিকা এবং প্রতিকণিকা থাকে, যারা হঠাৎ অস্তিত্বশীল হয়ে আবার শূন্যে শক্তিতে মিলিয়ে যায়। এই বিষয়টিকে পদার্থ বিজ্ঞানে বলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। কোয়ান্টাম মেকানিক্স বা বলবিদ্যা খুবই ক্ষুদ্র পরিসরে কাজ করে। 1 ইঞ্চির 1 মিলিয়ন ভাগের 1 ভাগ নিয়ে। মহাবিশ্বের সব কিছুই কণা দিয়ে গঠিত। বস্তু এবং শক্তি সবই কণার সমষ্টি। বস্তু কণাকে বলে ফার্মিয়ন এবং শক্তি কণাকে বলা হয় বোসন। বাঙালি বিজ্ঞানী সত্যেন বোস এর নাম অনুসারে এর বোসন নামকরণ করা হয়। সূর্য থেকে আমরা যে আলো পাই তাও ফোটন নামক এক ভরহীন কণিকা। কসমোলজিক্যাল সায়েন্স বা মহাজাগতিক বিজ্ঞান অনুযায়ী একেবারেই শূন্য থেকে এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু সিঙ্গুলারিটি থেকে অতি উচ্চ গতির প্রসারণের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব। এই শূন্য মানে ভর, স্থান, এমনকি সময়ও ছিল না। এর পর থেকেই সময়ের গণনা শুরু এবং পর্যায়ক্রমে স্থান, কণিকা ইত্যাদির আবির্ভাব। কোয়ান্টাম জগতে নাথিং ব্যাপারটা কিছু দোষের নয়, বরং সামথিং ব্যাপারটাই ত্রুটিযুক্ত। এই মহাবিশ্ব কোয়ান্টাম ঘটনা হিসেবেই আত্মপ্রকাশ করেছিল। আক্ষরিক অর্থে আমরা সকলেই নক্ষত্রের সন্তান। আমাদের প্রত্যেকের দেহ তৈরি হয়েছে নক্ষত্রের ধূলিকণা থেকে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের গতির যে সূত্র ব্যাখ্যা করেছিলেন তাতে তিনি মত দিয়েছিলেন স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে যদি না বাইরে থেকে কোনো
বল প্রয়োগ করা না হয়। অর্থাৎ নিউটন স্থির এবং ব্যাগকে অ্যাবসোলুট বা পরম ধরে নিয়েছিলেন। কিন্তু এখানেই বাদ সাধলেন আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব পদার্থবিদ্যার জগৎকে উলটপালট করে দেন। আইনস্টাইন দুনিয়াটাকে দেখতে চেষ্টা করেছেন যে তিনি আলোর গতিবেগে ট্রাভেল করছেন। অ্যাবসোলুট রেস্ট বা পরম স্থির এবং অ্যাবসোলুট মোশন বা পরম গতি বলতে কিছুই হয় না। অর্থাৎ কোনো বস্তু কখনোই পুরোপুরি গতিতে অথবা স্থির অবস্থায় থাকে না। সেগুলো অবশ্যই রিলেটিভ বা আপেক্ষিক। পূর্বে সময় ছিল আক্ষরিক অর্থে পরম, কিন্তু আইনস্টাইনই প্রথম বললেন সময় কোনোভাবেই পরম নয়, সময় আপেক্ষিক। আপেক্ষিক তত্ত্ব প্রদানের পূর্বে ধরা হতো মহাবিশ্বের মাত্রা তিনটি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আপেক্ষিক তত্ত্ব সময়কে স্থানের সাথে একটি মাত্রা হিসেবে ধরা হয়। বস্তু এবং তার গতি দ্বারা স্থান কাল প্রভাবিত হয়। এবার কিছু উদাহরণের মাধ্যমে আপেক্ষিকতা এবং বিশেষ আপেক্ষিকতার তত্ত্বকে বোঝানো যাক। ধরুন আপনি ৬০ কিলোমিটার বেগে চলন্ত ট্রেনে বসে একখণ্ড পাথর ট্রেনের গতির দিকে ছুঁড়ে মারলেন। আপনার দৃষ্টিতে ট্রেনের গতির সাপেক্ষে পাথর খণ্ডের গতি হবে ঘন্টায় ৬০ কিলোমিটার। কিন্তু ট্রেনের নিচে স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য কোনো ব্যক্তি পাথর খণ্ডটির গতি দেখতে পাবেন ৬০ কিলোমিটার প্লাস ৬০ কিলোমিটার ইকুয়াল টু ১২০ কিলোমিটার পার ঘন্টা। আপনি কার দৃষ্টিভঙ্গি সঠিক বলবেন? বাস্তবে দুজনের দৃষ্টি সঠিক। এখানে সাপেক্ষে মানে হলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝায়। থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আলোর বেগ সকল সময় একই হয় এবং কোনো বস্তুর বেগ কখনোই আলোর বেগ অপেক্ষা বেশি হতে পারে না। মনে করুন একটি রকেটে চড়ে আলোর গতিতে যাত্রা শুরু করেছেন। যাত্রাকালে যে বন্ধুটি আপনাকে বিদায় জানিয়েছিল, আপনি ৮ বছর শেষে যদি পৃথিবীতে ফিরে এসে বন্ধুর সঙ্গে দেখা করেন, তবে দেখবেন ৮ বছরে আপনার বন্ধুর বয়স ৮০ বছর হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব। গতির উপর সব কিছুর বয়স নির্ধারিত হয়। কাজেই আলোর গতিবেগে যাচ্ছে এমন কোনো বস্তুর মধ্যে বসে থাকা ব্যক্তির ক্ষেত্রে সময় ধীর গতিতে কাটবে ওই ব্যক্তির সাপেক্ষে যে ব্যক্তি ওই চলমান বস্তুটিকে বাইরে থেকে দেখবে। আপনি দাঁড়িয়ে যদি এমন কোনো বস্তুকে দেখেন যার গতিবেগ আলোর গতিবেগের সমান, তাহলে ওই বস্তুর মধ্যে বসে থাকা ব্যক্তির ক্ষেত্রে সময় আপনার সাপেক্ষে ধীর হয়ে যাবে। আপনি যদি
সকাল 10টায় অবস্থান করেন, তাহলে ওই চলমান বস্তুর মধ্যে বসে থাকা ব্যক্তি আপনার সাথেই সকাল 9:30-এ অবস্থান করবেন। আপনি যতক্ষণ চলমান গাড়িতে বসে থাকবেন, ততক্ষণ আপনার মনে হবে যে গাড়িটি স্থির আছে, কিন্তু ওই একই সময়ে গাড়ির বাইরে অবস্থানরত কোনো ব্যক্তি গাড়িটিকে চলন্ত অবস্থায় দেখবে। রেস্ট বা স্থির এবং মোশন বা গতি পরস্পরের রিলেটিভ। একই কারণে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণরত অবস্থায় থাকলেও পৃথিবীতে অবস্থানের কারণে আমরা তা অনুভব করি না। নিজেদের স্থির ভাবি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলোচনা করা যাক। মনে করুন গাড়ি 5 মিটার পার সেকেন্ড এবং গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিবেগে একই দিকে যাচ্ছে। রাস্তার কিনারে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলে আপনি গাড়িদ্বয়ের সাপেক্ষে স্থির, কিন্তু গাড়ি দুটোকে চলন্ত অবস্থায় দেখবেন। এখন ধরুন আপনি গাড়ি 1-এ বসে আছেন, যার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। এখন আপনি বাইরে বস্তুগুলোকে পর্যবেক্ষণ করলে দেখবেন আপনার গাড়ি স্থির আছে, কিন্তু গাড়ির 2, যার গতিবেগ 10 মিটার পার সেকেন্ড এবং আশেপাশের গাছ গতিশীল। এখন গাড়ি 2 এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড না হয়ে 5 মিটার পার সেকেন্ড হবে। আপনি যদি গাড়ি 2, যার গতিবেগ 10 মিটার পার সেকেন্ডে বসে থাকেন, তবে আপনার গাড়ি স্থির। গাড়ি 1 এর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড এবং গাছপালা 10 মিটার পার সেকেন্ড গতিবেগে পিছনের দিকে সরে যাচ্ছে বলে মনে হবে। গাড়ির গতি বা গাছপালার গতি পরিবর্তনকে রিলেটিভ বা আপেক্ষিক গতি বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, এই হলো আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং তার সাথে কোয়ান্টাম মেকানিক্স। যদি আপনি একবার না শুনে বুঝতে পারেন, তাহলে বেশ কয়েকবার যদি মনোযোগ দিয়ে টপিকসটা শুনেন, আশা করি অবশ্যই অত্যন্ত যুগান্তকারী এই আবিষ্কারটি বুঝতে পারবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদি প্রশ্ন থাকে আমি যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। অন্য কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।